আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো করতে হইলে যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার হচ্ছে কোনো বিকল্প নাই। তাই তোমাদের প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে দেওয়ার জন্য আমরা একটা সিরিজ চালু করছি, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান সিরিজ। যে এই সিরিজটাতে আমরা ইনশাল্লাহ তোমাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে কিভাবে কোশ্চেনগুলো আসছে বা এই বছর কি টাইপের কোশ্চেন হচ্ছে আসতে পারে। সো সেই সিরিজের আজকে আমরা 8 নম্বর পার্টটা দেখবো। আরও 7টা পার্ট হয়েছে। সো যারা এখনো দেখো না, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, তারা সবাই আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই শেষ পর্যন্ত দেখবা আর হচ্ছে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবা। প্রথম যে কোশ্চেনটা আছে বলছে বিউটিন 2 হচ্ছে মানে প্রদর্শন করে হচ্ছে কোন ধরনের সমানতা। তাহলে দেখো এই যে অপশনগুলো আছে আমরা যদি দেখি তাহলে কোনটা আমাদের আনসার হবে। তাহলে দেখো এই বিউটিন 2 যেটা আছে এটা জ্যামিতিক সমানতার ধারণা থেকে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই জ্যামিতিক সমানতার যে শর্তগুলো আছে সেগুলো কি। 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের কি প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে। কি থাকতে হবে? প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে। হ্যাঁ, প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে, এইটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শর্তগুলোও কিন্তু আমাদের কোশ্চেনে আসে। 2 নম্বর শর্ত কি, সেটা হচ্ছে আমাদের কি চাকরিক যোগ্য হইতে হবে। কি চাকরিক যোগ্য হইতে হবে। হ্যাঁ, তাহলে এই দুইটা শর্ত যারা ফলো করে তারা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা বা সিস্ট্রন সমানতা দিতে পারে। তাহলে এখানে কি দেয়া আছে? বিউটিন 2 একটা অ্যালকিন দেয়া আছে। সো দেখো আমরা যদি এটা কি বললা, এটা যদি লিখি তাহলে কয় কার্বন? 1 2 3 হচ্ছে কি 4 কার্বন। তাহলে 2 মানে কি 2 নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে, তাহলে এই 2 নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন দিলাম। তাহলে বাকি হাতগুলো আমরা কি হাইড্রোজেন দ্বারা পূরণ করব। তাহলে CH3 এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো 2 হাত আর 1 হাত 3 হাত পূরণ হয়েছে, তাহলে আর 1 হাত আমি কি দিয়ে পূরণ করব? হাইড্রোজেন, তাহলে CH। এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো 2 হাত আর 1 হাত 3 হাত, তাহলে বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করব। তাহলে আমার কি পুরো যৌগটা হয়ে গেছে। এখন তাহলে আমার চিন্তা করতে হবে কি যে জ্যামিতিক সমানতা কারা দিবে সেটা হচ্ছে কি একটু শর্তগুলো দেখা। তাহলে দেখো এটা ক্ষেত্রে মনে রাখবা যে কার্বনের 2 হাতে যদি কি কার্বনের 2 হাতে সেম জিনিস থাকা যাবে না। 2 হাতে সেম জিনিস থাকা যাবে না, থাকলে কি তারা জ্যামিতিক সমানতা দিবে না। ঠিক আছে, ধরো আমি দেখাইলাম যে এরকম, ধরো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন কাজ করবো সব সময় দ্বিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে আমরা কাজ করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে কার্বনটা আছে এই কার্বনের 2 হাতে যদি সেম জিনিস থাকে তাহলে সে কখনোই কার্যকরী জ্যামিতিক সমানতা দিবে না। তাহলে ধরো এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, ধরো এখানে হাইড্রোজেন, এখানে ধরো CH3। তাহলে এখন দেখো এই কার্বনের কি 2 হাতে 2টা সেম জিনিস আছে, হাইড্রোজেন আছে, অর্থাৎ এইটা জ্যামিতিক সমানতা দিবে না। খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এর চেয়ে সহজ করে কেউ বুঝাইতে পারবে না তোমাকে। ঠিক আছে, আচ্ছা ধরো আমি তাহলে এরকম দিলাম যে ধরো দ্বিবন্ধন যুক্ত কার্বন যে এরকম CH3, ধরো এই হাতে আছে CH3, আচ্ছা এই হাতে আছে হচ্ছে H, এই হাতে আছে CH3। এখন তাহলে দেখো এই হাতেও কি CH3 সেম আছে, এই 2 কার্বনের কি সেম হাতে 2টা সেম জিনিস আছে। সো এটা কি করতে পারবে না? জ্যামিতিক সমানতা দিতে পারবে না। তাহলে কখন দিবে তাহলে সেটাও যদি একটু দেখাই, তাহলে দিবে কখন সেটা যদি একটু তোমাদের দেখাই তাইলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যখন ভিন্ন ভিন্ন জিনিস থাকবে তখনই সে কি দিতে পারবে, তখনই সে কি আমাদের দিতে পারবে। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক, ধরো এই যে এই বিউটিন 2টা যদি আমরা চিন্তা করি তাহলে এই যে দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলকটা আমরা দিছি, এরপরে কি এক হাতে আছে হাইড্রোজেন আর এক হাতে আছে CH3, তাহলে এই হাতে আছে হাইড্রোজেন, এই হাতে আছে কি CH3, বাকিটা আর কি এই হাতেও কি আছে হাইড্রোজেন আর আরেক হাতে কি আছে CH হচ্ছে 3। তাহলে তুমি দেখো এই হাতে কি 2 হাতে 2টা ভিন্ন জিনিস আছে, এই কার্বনের কি 2 হাতে 2টা ভিন্ন জিনিস আছে, অর্থাৎ এরা কি করবে? জ্যামিতিক সমানতা দিবে বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে। ঠিক আছে, সিস ট্রান্স সমানতা কি করবে? প্রদর্শন করবে। এখন তাহলে দেখো যদি আরেকটা দেখাই যে সিস সমানু কাদের বলা হয়, ট্রান্স সমানু কাদের বলা হয়, সেটা যদি একটু দেখাই তোমাদের। তাহলে দেখো এই যে আমাদের কি এই যে উপরে যে জিনিসটা আছে সেম উপর যদি মিলে যায় সেটাকে বলা হয় সিস সমানু। কি বলা হয়? সিস সমানু। যদি আর ভাবে মিলে, ধরো এইখানে হাইড্রোজেন আছে, ধরো আর হচ্ছে তোমার এইখানে হাইড্রোজেন আছে, তাহলে ধরো আমি এখানে CH3, এখানে ধরো হচ্ছে হাইড্রোজেন। এখন তাহলে দেখো CH3 আড়াআড়ি ভাবে মিলছে, হাইড্রোজেন কি আড়াআড়ি ভাবে মিলছে। যদি আড়াআড়ি ভাবে মিলে যায় সেটাকে বলা হয় ট্রান্স সমানু। তাহলে বললাম কি যদি সেম মিলে যায় সেটা সিস সমানু, যদি আড়াআড়ি ভাবে মিলে সেটাকে বলা হয় ট্রান্স সমানু। তাহলে এরাই কি করতে পারে? জ্যামিতিক সমানতা দিতে পারে। অর্থাৎ বিউটিন 2 যেটা আছে এটা কি ধরনের সমানতা প্রদর্শন করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কি করবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে বাকি যে জিনিসগুলো আছে আলোক সমানতা কারা প্রদর্শন করবে? যাদের ক্ষেত্রে কাইরাইল কার্বন থাকবে, মানে কার্বনের 4 হাতে, দেখো একটু দেখাই দিই, সেটাও একটু দেখাই দিই। ধরো হচ্ছে আমাদের কাইরাইল কার্বন কাদের ক্ষেত্রে থাকে? হ্যাঁ, যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকতে পারে। ধরো ল্যাকটিক অ্যাসিড COH OH, এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে হচ্ছে আমাদের CH3, তাহলে এটা কি ল্যাকটিক অ্যাসিডের সংকেত। এখন তাহলে দেখো এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন রকম কার্যকরী মূলক আছে, তার মানে সে কি তার এখানে কাইরাইল কার্বন আছে, এটা স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, সো তার এখানে যেহেতু কাইরাইল কার্বন আছে তার মানে সে কি আলোক সমানতা প্রদর্শন করতে পারবে। সে কি করতে পারবে? আলোক সমানতা প্রদর্শন করতে পারবে। ঠিক আছে, এটা একটা শর্ত। আরেকটা হচ্ছে আমাদের কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব হইতে হয় আর পরস্পরের উপর অসমপাতিত হইতে হয়। ধরো এই যে এই হাত আর এই হাত যদি একদম পারফেক্টলি মিলে গেছে এটাকে বলা হয় সমপাতিত। যখন এই হাত আর এই হাত এই যে এইভাবে মিলে নাই এইটাকে বলা হয় অসমপাতিত। এটাকে বলা হয় কি? অসমপাতিত। অর্থাৎ
কি হইতে হবে? আলোক সমানতার শর্ত কি? অসমপাতিত হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে দেখো আমাদের যে কার্যকরী মূলক সমানতা আছে, এখানে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। ধরো তোমার হচ্ছে 2 কার্বন একটা অ্যালকোহল আছে, ধরো CH3 CH2OH, এই অ্যালকোহল থেকে সে কি হয়ে যাবে? ইথার হয়ে যাবে। কি 2 কার্বন একটা ইথার হয়ে যাবে, তাহলে CH3O হচ্ছে কি CH3। তাহলে দেখো তোমার কার্যকরী মূলক ছিল অ্যালকোহলের, হয়ে গেছে ইথারের। সো এইটা হচ্ছে কি কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতাতে কি হয়? কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। আর টোটোমারিজম যেটা আছে এখানে কি হয় আমাদের? সেটা হচ্ছে আমাদের যে আলফা কার্বনযুক্ত যে কার্বনিল মূলক যাদের ক্ষেত্রে থাকে তারা কি করতে পারে? আমাদের টোটোমারিজম দিতে পারে। এটাকে হচ্ছে কিটোইনল সমানতা বলা হয়, বা স্বতঃস্ফূর্তভাবে একরকম প্রকার যৌগ থেকে অন্য প্রকার যৌগে পরিণত হয়, ঠিক আছে? এর জন্য এটাকে কি আমাদের কি যে আমাদের যে কিটোইনল সমানতা বলা হয়। তাহলে এই জিনিসগুলো আশা করি এখান থেকে পড়ে রাখবা, তাহলে আশা করি। এবং সমানতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, তাহলে শর্ট টাইমের মধ্যে যতটুকু বোঝানো যায় আমি তোমাদের সহজ হইতে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, পরের কোশ্চেন আছে, বলছে নিচের কোনটা অধিক সমযোজী? এটা কই থেকে আসছে? কার নীতি? ফাজানের নীতি থেকে আসছে। কার নীতি? ফাজানের হচ্ছে নীতি থেকে আসছে। ফাজানের নীতি কি? এক নাম্বার কথা সেটা হচ্ছে আমাদের কি যে ক্যাটায়নের আকার কি হবে? ক্যাটায়নের আকার কি হবে? কম হবে। ক্যাটায়নের আকার হচ্ছে কম হবে। মনে রাখবা কিভাবে? ক্যাটায়নের আকার কম বা ছোট। হ্যাঁ, তাহলে আমরা ছোট না পড়ে কি কম আর ছোট তো সেম জিনিসই, তাহলে আমরা মিলানোর জন্য পড়বো কি ক্যাটায়নে কম, ক্যাটায়ন কম, ক্যাটায়ন কম, ক্যাটায়নে ক আছে, কমে ক আছে, তার মানে ক্যাটায়নের আকার কেমন হবে? কম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি অ্যানায়ন সবগুলাই সেমই আছে, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তার মানে আমি অ্যানায়ন নিয়ে কাজ করতে পারবো না, এখন কি আমার ক্যাটায়ন নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম হচ্ছে সিজিয়াম, এটা কি দেয়া আছে? গ্রুপ দেয়া আছে। কি দেয়া আছে? এই যে গ্রুপ দেয়া আছে। আমরা জানি কি গ্রুপের ক্ষেত্রে যত তুমি উপর থেকে নিচের দিকে নামো তত কি হয়? আকার বড় হয়, তত কি হয়? আকার বড় হয়। কারণ কি নতুন একটা শক্তি স্তর অ্যাড হয়, যার ফলে আকারটা বৃদ্ধি পায়। তার মানে ধরো লিথিয়াম, পর হচ্ছে সোডিয়াম, পর হচ্ছে পটাশিয়াম, পর হচ্ছে সিজিয়াম, এই যে তুমি দেখো আকারটা যত তুমি নিচের দিকে নামবা সিজিয়ামের আকার কি হবে? এখানে সবচেয়ে বড় হবে। এখন তাহলে আমাদের শর্ত কি? ফাজার নীতি কারা ফলো করবে? যারা ফাজার নীতি ফলো করবে তাদের ক্ষেত্রে কি হবে? সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশিত হবে, আণবিক বৈশিষ্ট্য তত কম পরিমাণে প্রকাশিত হবে। সো এখানে বলছে অধিক সমযোজী, অর্থাৎ আমাদের দেখতে হবে কার ক্ষেত্রে ফাজার নীতিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হয়েছে। সো এখানে বলছি কি আমরা ক্যাটায়নের আকার কম, মানে যার ক্ষেত্রে ছোট হবে তার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে। এখন তুমি তাহলে দেখো এখানে ক্যাটায়নকে, এই যে লিথিয়াম যেটা আছে তার আকার কি এখানে সবচেয়ে ছোট না? যেহেতু তার আকার সবচেয়ে বেশি ছোট, তার মানে তার ওইখানে ফাজার নীতিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। যেহেতু তার ওইখানে ফাজার নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হবে, তার মানে কি তার ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্যটা কি হবে? সবচেয়ে বেশি প্রকাশিত হবে বা অধিক সমযোজী হবে। তাহলে এখানে আনসার কোনটা হইতেছে? এই যে লিথিয়াম ক্লোরাইড যেটা আছে এটাকে আমাদের সঠিক আনসার হইতেছে। কি হইতেছে? লিথিয়াম ক্লোরাইডটা আমাদের সঠিক আনসার হইতেছে। হ্যাঁ, বুঝাইতে পারছি? আচ্ছা, আর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার হচ্ছে কি অ্যানায়নের আকারের ক্ষেত্রে মনে রাখবা কি অ্যানায়নের আকার আচ্ছা অনেক মনে রাখবা কি অনেক। হ্যাঁ, তাহলে অ্যানায়ন আকার কি বলছি আমি? অনেক মনে রাখবা। হ্যাঁ, অ্যানায়ন আকার কেমন? অনেক। তাহলে অ্যানায়ন আকার অনেক, অ্যানায়ন আকার অনেক, সব অ, ঠিক আছে? অ্যানায়ন আকার কেমন হবে? অনেক হবে, অর্থাৎ বড় হবে। যে অ্যানায়ন আকার যত বড় হবে সে তত বেশি কি হবে? সমযোজী হবে, বা তার ক্ষেত্রে ফাজার নীতিটা তত বেশি প্রযোজ্য হবে। ধরো আমি বললাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে কি আয়োডিন। হ্যাঁ, তাহলে এই যে আমি বললাম এখানে তুমি চিন্তা করো গ্রুপ দেয়া আছে, উপর থেকে নিচে নামলে আকার হচ্ছে তত বেশি বৃদ্ধি পায়। তার মানে এখানে আয়োডিন আকার কি যেহেতু সবচেয়ে বেশি বড়, তার মানে কি এই আয়োডিনের ক্ষেত্রে কি হবে? সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশিত হবে, অর্থাৎ তার ক্ষেত্রে ফাজার নীতিটা সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। কারণ অ্যানায়নের আকার বড় হইলে কি তার ক্ষেত্রে ফাজার নীতিটা বেশি প্রযোজ্য হয়। তাহলে এই দুইটা কথা মনে রাখবে যে এটা কিন্তু মুখস্থ করবে না তোমরা। ক্যাটায়নের আকার কম, অ্যানায়নের আকার অনেক, অ্যানায়নের আকার কি অনেক, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ডি বা এফ অরবিটালের যে উপস্থিত আছে, ডি বা এফ অরবিটাল উপস্থিত থাকলে এই যে শর্তগুলো আছে এগুলো তখন সে আর মানে না, তখন সে এর যে সুপ্রিম লিডার হয়ে যায় কে? সেটা হচ্ছে ডি বা এফ অরবিটালের উপস্থিতি। ধরো আমি যে বললাম এরকম যে ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে ধরো আমি বললাম যে Fe2+ হচ্ছে আমি বললাম। এখন দেখো চার্জের একটা কথা আছে, যার ক্ষেত্রে চার্জ বেশি হয় সে বেশি সমযোজী হয়, অর্থাৎ ফাজার নীতির ক্ষেত্রে এই নীতিটা হচ্ছে আছে যে চার্জ বেশি সে বেশি সমযোজী। আচ্ছা, এখন ধরো আমি ম্যাগনেসিয়াম না বললাম, ধরো আমি বললাম যে অ্যালুমিনিয়াম 3+। হ্যাঁ, ধরো বললাম যে অ্যালুমিনিয়াম 3+। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে দেখো তুমি চার্জ দিয়ে চিন্তা করলে এখানে অ্যালুমিনিয়াম চার্জ 3, এখানে চার্জ 2, তার মানে চার্জ বেশি কার? অ্যালুমিনিয়ামের। সো অ্যালুমিনিয়ামের কি হওয়ার কথা? সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশিত হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয় না। কি হয়? সেটা হচ্ছে আমাদের যে আয়রনেরটা বেশি হয়। কেন? কারণ আয়রনের একটা ডি ব্লক মল, এখানে কি আছে? ডি অরবিটাল আছে। কি আছে? ডি অরবিটাল হচ্ছে আছে। যেহেতু তার ওইখানে ডি অরবিটাল আছে তখন সে কি আগের যে রুলস গুলা ছিল ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার, পরে হচ্ছে আমাদের চার্জের উপস্থিতি, এইগুলো তখন আর সে ফলো করে না। তখন সে কি একদম সবচেয়ে বেশি পাওয়ারফুল কি হয়ে যায়? ডি বা এফ অরবিটালের উপস্থিতি। এর জন্য তাহলে কে বেশি সমযোজী হবে? Fe2+টা কি হবে? তোমার অ্যালুমিনিয়াম 3+ এর চেয়ে বেশি সমযোজী হবে। বুঝাইতে পারছি? এই কথাটা খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবা, আশা করি তোমরা এগুলো ভুল করবা না। হ্যাঁ,
আচ্ছা চলো পরেরটাতে যাই। আচ্ছা এর মধ্যে আরেকটু কথা বললে নেই তোমাদের, সেটা হচ্ছে তোমরা যারা ডেডিকেটেডলি সেকেন্ড টাইমের জন্য যাবে ইউনিটের প্রস্তুতি নিতে যাচ্ছ, তাদের জন্য হচ্ছে আমাদের একমাত্র বাংলাদেশের একমাত্র হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ব্রাদার সেশন থেকে জাভিস্টার 7.0 একটা ব্যাচ নিয়ে আসছি, যেটা শুধুমাত্র আমরাই যাবি ডি ইউনিটের জন্য ডেডিকেটেড হচ্ছে কি কোর্স করাই। সো এখানে আমাদের গত বছরের যে সফলতাটা বলি, তাহলে আমাদের গত বছর শিফট ভিত্তিক রেজাল্টের ফার্স্ট সেকেন্ড থার্ড সহ 310টা সিটের বিরুদ্ধে 150+ চান্স পাইছে, যা হিউজ পরিমাণ একটা সাফল্য। সো তুমি ভর্তি চাইলে ভর্তি হইতে পারো ইনশাল্লাহ, তুমি একটা কমপ্লিট গুছানো এবং কি সুন্দর একটা প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবা। আমি 2বার হচ্ছে যাবি ডি ইউনিটে টপ করছি, তোমার মাহমুদ ভাই ফার্স্ট হয়েছে। সো আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে যে কিভাবে আমরা টপ করতে পারছি, সো সেই এক্সপিরিয়েন্সগুলো ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি সেইগুলা তোমরা ফলো করতে পারলে ইনশাল্লাহ যাবি ডি ইউনিটে একটা টপ একটা রেজাল্ট করতে পারবে। হ্যাঁ আচ্ছা, আর যারা ভর্তি হইতে চাও তারা আমাদের হচ্ছে ওয়েবসাইটে যা ভর্তি হইতে পারো, ব্রাদার সেশন লিখলেই হচ্ছে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে সেইখানে যায় ভর্তি হইতে পারো। হ্যাঁ কোর্স ফিটা আমাদের হচ্ছে 2999 টাকা, একটা প্রোমো কোড আছে বা হচ্ছে কি প্রোমো কোডটা হচ্ছে জেইউ বড় হাতের জেইউ 07। হ্যাঁ সো এই প্রোমো কোডটা তুমি যদি ইউজ করো তাহলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ 2499 টাকা হয়ে যাবে। সো এই প্রোমো কোডটা ইউজ করো, হ্যাঁ জেইউ 07 এই প্রোমো কোডটা ইউজ করলেই তোমরা ইনশাআল্লাহ ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ সো ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন হয়ে গেছে, আগামী কালকে থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের খুবই সুন্দরভাবে ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারো যে তুমি যদি ভালো না লাগে যে ভাইয়া কেমিস্ট্রি বায়োলজি ক্লাস কইরা যে ভালো লাগছে না, তাহলে ভাই ইনশাআল্লাহ টাকা ফেরত দিয়ে দিব, বুঝাইতে পারছি? সো ইনশাআল্লাহ ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা চলো পরের কোশ্চেন দেখি আমরা। বলছে কোন কার্যকরীমূলক একটা মেটা নির্দেশক। মেটা নির্দেশক মানে কি বুঝাই দেখো, এই যে একটা কি বেনজিন বলে আছে, হ্যাঁ এই যে কি আছে বেনজিন বলে আছে, তাহলে বেনজিন বলের এই যে অবস্থানটা আছে না, এই অবস্থানকে বলা হয় অর্থ অবস্থান, এই অবস্থানকে বলা হয় কি অর্থ অবস্থান। এই যে এই অবস্থানকে বলা হয় মেটা অবস্থান, এটাকে বলা হয় কি আমাদের মেটা অবস্থান, আর এইটাকে বলা হয় কি আমাদের প্যারা অবস্থান। কি বলা হয়? প্যারা অবস্থান। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে কি অর্থ নির্দেশক, অর্থ নির্দেশকগুলো এই অবস্থানে বসবে, এইখানে আর এইখানে বসবে। মেটা নির্দেশকগুলো এই অবস্থান আর এই অবস্থানে বসবে, প্যারা নির্দেশকগুলো এইখানে আর হচ্ছে কি এইখানে বসবে। বুঝাইতে পারছি? তাহলে বুঝাইতে পারছি। আচ্ছা এখন তাহলে বলছে কোনটা মেটা নির্দেশক। এখন তাহলে আমরা মেটা নির্দেশকটা পড়বো না, আমরা কি পড়বো? এই যে অর্থ প্যারা নির্দেশক যেগুলো আছে সেইগুলো পড়বো। হ্যাঁ তাহলে অর্থ প্যারা নির্দেশকগুলো পড়লে এর বাইরে যা কিছু আছে সেটাই কি হবে মেটা নির্দেশক হবে, সেটাই কি হবে মেটা নির্দেশক হবে। আচ্ছা তাহলে দেখো আমরা অর্থ প্যারা নির্দেশকগুলো যদি একটু পড়ি, যেগুলো একই সাথে আমার দুইটা জিনিস পড়া হয়ে যায়, বেনজিন বলে সক্রিয়কারী মূলক হয়ে যায়। সো একটার সাথে দুইটা কোশ্চেন হয়ে যাচ্ছে, এর জন্য আমরা ওইটাই পড়বো। হ্যাঁ তাহলে দেখো আমরা বেনজিন বলে সক্রিয়কারী মূলক কি সক্রিয়কারী মূলক যারা আছে তারা কি অর্থ প্যারা অবস্থানে বসে। সক্রিয়কারী মূলক অথবা সক্রিয়কারী হচ্ছে কি মূলক অথবা কি অর্থ প্যারা নির্দেশক। হ্যাঁ তাহলে সেম জিনিস, অর্থ হচ্ছে কি প্যারা নির্দেশক। এরা কারা? এরা হচ্ছে মনে রাখবা এমিনের এক্স, কার এক্স? এমিনের এক্স। কার এক্স? সেটা হচ্ছে এমিনের হচ্ছে এক্স, কার এক্স? এমিনের হচ্ছে এক্স। হ্যাঁ এমিনের হচ্ছে এক্স। হ্যাঁ তাহলে এটা মনে রাখলেই তোমার অর্থ প্যারা নির্দেশক প্লাস বেনজিন বলে সক্রিয়কারী মূলক হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এখন যদি একটু দেখাই যে এমিন দেয়া হচ্ছে এমিন নিজে NH2, এমিন দেখে এমিন নিজে NH2। হ্যাঁ আচ্ছা এরপর তাহলে দেখো আমাদের এই যে এ দেয়া হচ্ছে কি অ্যালকোহল, এ দেয়া কি আমাদের অ্যালকোহল। হ্যাঁ অ্যালকোহল মূলক। এই মি দেয়া হচ্ছে মিথাইল মূলক কি CH3, মি দেয়া হচ্ছে কি মিথাইল মূলক। আর এক্স দেয়া হচ্ছে কি আমাদের হেলোজেন, এক্স হচ্ছে কি হেলোজেন মানে কি ক্লোরিন ফ্লোরিন হেলোজেন, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন হচ্ছে আয়োডিন। হ্যাঁ ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন হচ্ছে আয়োডিন। বুঝাইতে পারছি? তাহলে বললাম কি এমিনের হচ্ছে এক্স, এমিন দেয়া এমিন নিজেই, এ দেওয়া হচ্ছে অ্যালকোহল, মি দেওয়া হচ্ছে কি মিথাইল মূলক, আর হচ্ছে কি তোমার এক্স হচ্ছে হেলোজেন। তাহলে এইগুলা হচ্ছে কি আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। অর্থাৎ এই মূলকগুলো যখন থাকে বেনজিনের উপরে, ধরো তোমার কাছে যে এরকম হচ্ছে আছে, ধরো আমি বললাম যে তোমার কাছে কি আছে যে এরকম হচ্ছে একটা বেনজিন হচ্ছে আছে, যেখানে কি বসছে OH বসছে, তার মানে কি এটা কি হয়েছে বেনজিনের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে, বা এটা বেনজিন বলে সক্রিয়কারী মূলক। বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে অর্থপ্যারা অবস্থান হচ্ছে তারা বসতে পারে, এরা কি বেনজিন বলে সক্রিয়কারী মূলক হয়ে থাকে। সো এইগুলো হচ্ছে আমাদের কি এইটার উদাহরণ। এখন তাহলে কি এর বাইরে যা কিছু আছে সেটাই কি হবে মেটা নির্দেশক হবে, এর বাইরে যা কিছু আছে সেটাই মেটা নির্দেশক। অর্থাৎ এই যে অ্যালকোহল এটা কি আমাদের অর্থপ্যারা নির্দেশক, ক্লোরিন এটা হেলোজেনের মধ্যে পড়ছে অর্থপ্যারা নির্দেশক, NH2 আর কি অর্থপ্যারা নির্দেশক। অর্থাৎ এরা তিনজনই কি হয়েছে বেনজিন বলে সক্রিয়কারী মূলক অথবা অর্থপ্যারা নির্দেশক। তাহলে বাকি যেটা আছে এই যে NO2 এটাই তাহলে আমাদের কি হয়েছে, এটা কি হবে মেটা নির্দেশক হবে। বুঝাইতে পারছি? এটা কি হবে মেটা নির্দেশক হয়েছে। তাহলে যে অর্থপ্যারার বাইরে যা আছে সবই মেটা নির্দেশক হবে। সহজ কোশ্চেন একদম। হ্যাঁ আচ্ছা চলো এর পরবর্তী কোশ্চেনে যাই। তড়িৎ কোষে লবণ সেতুতে হচ্ছে নিচের কোন পদার্থটা ব্যবহার করা হয়। এখানে কি কি ইউজ করা হয়? লবণ সেতুটা আসলে কাজ করে কি, তোর হচ্ছে একটা গ্যালভানিক কোষ আছে, ধরো এখানে কি আমাদের যে অ্যানোড দণ্ড হচ্ছে কি জিঙ্কের দণ্ড আছে, ধরো এখানে আরেকটা হচ্ছে ক্যাথোড দণ্ড হচ্ছে কপারের হচ্ছে ক্যাথোড দণ্ড আছে, কপারের ক্যাথোড দণ্ড আছে, জিঙ্ক 2 প্লাস এটা হচ্ছে কপার 2 প্লাস। এখন ধরো দুইজনের মধ্যে কোনো সংযোগ নাই বা কোনো কানেকশন হইতেছে না, সেই ক্ষেত্রে তোমার উল্টানো ইউ আকৃতি তুমি একটা জিনিস তুমি দিয়া দিলে, এখানে কি ধরো তোমার K প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস,
তাহলে এখানে একটা জিনিস যদি তুমি দাও তাহলে এই যে ক্লোরাইড মাইনাসটা আছে সেইখানে আসবে, এই পটাশিয়াম প্লাসটা হচ্ছে সেইখানে আসবে। তার মানে কি তারা তাদের মধ্যে দুইজনের মধ্যে সংযোগটাকে রক্ষা করে দেয়। অর্থাৎ দুইজনে কি, যে ধরো হচ্ছে এখন ইরান আমেরিকার যুদ্ধ হইতেছে, মাঝখানে কি পাকিস্তান কি তোমার দুইজনের মধ্যে সমাধান করার চেষ্টা করতেছে। সো এরকম এই যে তোমার কেসিএলটা আছে উল্টানো ইউ একটা সেতু, লবণ সেতু, সে কি করে দুইজনের মধ্যে এই ট্রাম্প আর ওই দিক দিয়ে ইরান দুইজনের কি করে, সে হচ্ছে যে না তোমরা দুইজনই থামো, আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। তো এই কাজটা কে করে, লবণ সেতু করে, ঠিক আছে। দুইজনের মধ্যে পরোক্ষ সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করে। সে কিন্তু কারোর সাথে বিক্রিয়া করে না, কিন্তু সে কিন্তু দুইজনের কারোর সাথে লবণ সেতু, কারোর সাথে বিক্রিয়া করে, জাস্ট সংযোগটা রক্ষা করে দেয়। বুঝাইতে পারছি? তাহলে বর্তনী পূর্ণ করে পরোক্ষ সংযোগ রক্ষাকারী হিসেবে কাজ করে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তাহলে দেখো কি কি হচ্ছে আমাদের লবণ সেতু হিসেবে ইউজ করা হয়, কি কি জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের দেখো, সেটা হচ্ছে KCl কি, KCl কে নাইট্রেট, KCl কে নাইট্রেট হচ্ছে পরে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম হচ্ছে নাইট্রেট, আর হচ্ছে সোডিয়াম সালফেট, সোডিয়াম হচ্ছে কি সালফেট, Na2 হচ্ছে অ্যাসিড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি লবণ সেতুতে ইউজ করা হয়। সো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে মুখস্থ করবে। হ্যাঁ, তাহলে কি দেখো KCl কে নাইট্রেট দুইটা একসাথে পড়ো, KCl কে নাইট্রেট আর হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রেট, কে নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে সোডিয়াম সালফেট, কে নাইট্রেট মানে পটাশিয়াম নাইট্রেট আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এই চারটা হচ্ছে আমাদের লবণ সেতুর ক্ষেত্রে উদাহরণ। এখন তাহলে কোনটা আনসার হবে, এই যে KCl যেটা আছে, পটাশিয়াম ক্লোরাইড যেটা আছে, সেটা কি হবে আমাদের লবণ সেতুতে ইউজ করা হয়। হ্যাঁ, বুঝাইতে পারছি? আচ্ছা চলো পরেরটাতে যাই। বলছে অ্যামাইডের হচ্ছে কার্যকরী মূলক। এই অ্যামাইড যেটা আছে এটা কার, তোমার হচ্ছে কি অ্যাসিডের হচ্ছে জাতক। অ্যামাইডকে বলা হয় কি অ্যাসিডের হচ্ছে জাতক, অ্যাসিডের কি জাতক। এখন অ্যাসিডের জাতক কয়টা, সেটা হচ্ছে 4টা জাতক। এখন জাতক মানে কি দেখো, আমি যদি একটু দেখাই, ধরো এই যে একটা অ্যাসিড আছে আর হচ্ছে কি CO হচ্ছে H, এটাকে একটা অ্যাসিড হচ্ছে আছে। অ্যাসিডের এইখান থেকে যদি এই যে OH-টা আছে না তোমার, এই OH-টাকে প্রতিস্থাপন করে যদি তুমি একটা জিনিস, নতুন একটা জিনিস উৎপন্ন করো, সেই জিনিসটাকে বলা হয় অ্যাসিডের জাতক। কি বলা হয়, অ্যাসিডের জাতক বলা হয়। তাহলে ধরো আমরা এই যে আর হচ্ছে CO, এখানে এসে কি বসাইছি আমি, ধরো এখানে নিয়ে সব বসাইছি আমি হচ্ছে X, কি বসাইছি হ্যালোজেন বসে, তাহলে বলা হয় কি এটাকে অ্যাসিড হ্যালাইড বলা হয়। এটাকে কি বলা হয়, অ্যাসিড হ্যালাইড। কি বলা হয়, অ্যাসিড হ্যালাইড বলা হয়। কি বলা হয়, অ্যাসিড হ্যালাইড। হ্যাঁ, আচ্ছা ধরো আমি এখানে বসাইলাম যে আর হচ্ছে CO হচ্ছে বসাইলাম হচ্ছে আর, CO হচ্ছে কি বসাইছি আর বসাইছি, এটাকে বলা হয় কি অ্যাসিড হচ্ছে এস্টার বলা হয়। এটাকে বলা হয় কি আমাদের এস্টার বলা হয়। কি বলা হয়, এটাকে বলা হচ্ছে আমাদের এস্টার। কি বলা হচ্ছে, এস্টার বলা হইতেছে। ঠিক আছে, আচ্ছা ধরো আমি বসাইলাম যে এরকম আর হচ্ছে CO, পরে ধরো আমি বসাই CO হচ্ছে কি ধরো হচ্ছে আর, এটাকে বলা হচ্ছে আমাদের কি অ্যাসিড অ্যানহাইড্রেট। কি বলা হয়, অ্যানহাইড্রেট। কি বলা হয়, অ্যানহাইড্রেট। কি বলা হয়, অ্যানহাইড্রেট। কি বলা হয়, অ্যাসিড অ্যানহাইড্রেট বলা হয়। তো আরেকটা এরকম যদি হয় আর CO হচ্ছে ধরো আমি এখানে কি বসাইছি, NH2 বসাইছি, কি এমিন মূলক বসে, তাহলে এটাকে বলা হয় কি অ্যাসিড অ্যামাইড বলা হয়। এটাকে বলা হয় কি আমাদের অ্যামাইড বলা হয়। অ্যাসিড কি বলা হয়, অ্যামাইড বলা হয়। কি বলা হয়, অ্যাসিড অ্যামাইড বলা হয়। কি বলা হয়, অ্যাসিড অ্যামাইড হচ্ছে বলা হয়। এটাকে বলা হয় কি অ্যামাইড বলা। আচ্ছা এইখানে দেখো আরেকটা জিনিস একটু দেখো, এখানে ও হচ্ছে OCO আর বসে। হ্যাঁ, আর CO হচ্ছে আর যদি বসে সেটাকে আমাদের কি বলা হয়, এস্টার বলা হয়। কি বলা হয়, যদি ও আর বসে সেটাকে আমাদের কি বলা হচ্ছে, এস্টার বলা হইতেছে। তাহলে এই যে চারটা হচ্ছে এইগুলা কি অ্যাসিডের জাতক, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হচ্ছে কি এস্টার, পরে হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট আর হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এই চারটা কি আমাদের অ্যাসিডের জাতক। অর্থাৎ এই অ্যাসিড থেকেই কি এই চারটা জিনিস উৎপন্ন হয়েছে। তার মানে কি ওইটা জাতক মানে তার পিতা, অ্যাসিড হচ্ছে পিতা, এগুলো কি সন্তান, এই চারটা কি তার সন্তান। সো অ্যামাইডের কার্যকরী মূলক কোনটা হয়েছে, CO হচ্ছে NH2, এটা কার অ্যামাইডের কার্যকরী মূলক। এটা কার কার্যকরী মূলক, অ্যামাইডের কার্যকরী মূলক। এই OH-টা এটা কার, অ্যালকোহলের। এটা কার, অ্যালকোহলের। হ্যাঁ, অ্যালকোহল, এইগুলাই কোশ্চেন আসে, সহজ সহজ কোশ্চেন আসে যে OH এটা কার কার্যকরী মূলক, CO এটা কার কার্যকরী মূলক, কিটোনের কার্যকরী মূলক, সহজ সহজ জিনিস। তাহলে এটা কার, অ্যালডিহাইডের। হ্যাঁ, এটা কার, অ্যালডিহাইডের, অ্যালডিহাইডের। হ্যাঁ, আচ্ছা এই যে এটা তাহলে কার, দেখো এই যে আর CO আর এই যে আর CO হচ্ছে আর, এটা তাহলে কার, এস্টারের। এটা কার, এস্টারের। এটা কার, এস্টারের। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার হইতেছে। আচ্ছা আমাদের বলছে কি, এটাতে বলছে স্যান্ডমেয়ার বিক্রিয়া হচ্ছে প্রধান উৎপাদ হচ্ছে কি, স্যান্ডমেয়ার বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করা হয়, সেটা হচ্ছে অ্যারাইল বেনজিন উৎপন্ন করা হয়। কি অ্যারাইল হচ্ছে বেনজিন বা অ্যারাইল হ্যালাইড উৎপন্ন করে। কি অ্যারাইল হ্যালাইড উৎপন্ন করা। হ্যাঁ, অ্যারাইল হ্যালাইড কি করা হয়, উৎপন্ন করা হয়। আচ্ছা এখন তাহলে স্যান্ডমেয়ার বিক্রিয়া যেটা আছে এটা তো করা হয় আসলে কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, এখানে কি বিক্রিয়া করে মূলত। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যে আমরা একটা বেনজিন, ডাই মানে দুই, ডাই মানে কি দুই, আর এজো মানে হচ্ছে নাইট্রোজেন, কি এজো মানে হচ্ছে নাইট্রোজেন, তাহলে N2 আর হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার মানে কি সাথে হচ্ছে ক্লোরিন আছে। কি আছে, ক্লোরিন হচ্ছে আছে। এর সাথে যদি তুমি কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিউপ্রাস ক্লোরাইড CU2Cl2 সাথে HCl, হ্যাঁ বিক্রিয়া যদি তুমি করাও, সেই ক্ষেত্রে আমার কি উৎপন্ন হয়, ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, এই যে তোমার HCl এর যে ক্লোরিনটা আছে সেখান থেকে কি উৎপন্ন হয়, ক্লোরোবেনজিন উৎপন্ন। তাহলে কি উৎপন্ন হবে আমাদের,
কি উৎপন্ন হবে তাহলে আমাদের ক্লোরোবেনজিন হচ্ছে উৎপন্ন, কি উৎপন্ন ক্লোরোবেনজিন প্লাস হচ্ছে কি নাইট্রোজেন হচ্ছে উৎপন্ন, কি উৎপন্ন হয় এটাকে আমাদের কি বলা হয় সেন্ট মেয়ার বিক্রিয়া বলা হয়। তাহলে জিনিসগুলো ইম্পর্টেন্ট, কিউপ্রাস ক্লোরাইড HCl ইউজ করা হয়, সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইউজ করা হয়। এক্ষেত্রে কি তুমি পাচ্ছ ক্লোরোবেনজিন সাথে নাইট্রোজেন পাইতেছো। যদি তুমি এখানে দেখো এখানে কিউপ্রাস ক্লোরাইড করছো, কিউপ্রাস ব্রোমাইড প্লাস হচ্ছে H বার যদি তুমি ইউজ করো, সেই ক্ষেত্রে আমার কি হবে ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। সেটা যদি একটু দেখাই তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ N2 হচ্ছে Cl, যদি কি কিউপ্রাস ব্রোমাইড করো কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে কিউপ্রাস ব্রোমাইড, যদি তুমি হচ্ছে করো HBr করলে কি হবে আমাদের সেই ক্ষেত্রে কি ব্রোমোবেনজিন উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে ব্রোমোবেনজিন হচ্ছে উৎপন্ন হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ব্রোমোবেনজিন প্লাস হচ্ছে নাইট্রোজেন উৎপন্ন হবে। বুঝাইতে পারছি? যদি কিউপ্রাস ব্রোমাইড যদি তুমি হচ্ছে করো তাহলে কি হবে আমাদের কিউপ্রাস ক্লোরাইড কিউপ্রাস ব্রোমাইড করলে তোমার ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। তাহলে বুঝাইতে পারছি এটা কি সেন্ট মেয়ার বিক্রিয়ার প্রধানত। তাহলে কোনটা হবে এই যে দেখো C6, এই যে C6H5 হচ্ছে Cl, এটা কি এটাই কার সংকেত, এটাই কার সংকেত হইছে আমাদের, এটাই হচ্ছে ক্লোরোবেনজিনের সংকেত। এটা কার সংকেত, এটা হচ্ছে টোলুইন, এটা কি তুমি ফ্রিডেল ক্রাফট, এটা কি টোলুইন, এটা কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে তুমি পাও। হ্যাঁ, এটা কার ফেনল, এটা কার বিক্রিয়া ফেনলের হচ্ছে বিক্রিয়া। যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে পানির বিক্রিয়া করাও তাহলে কি হবে পানির আদ্র বিশ্লেষণ করলে তোমার কি উৎপন্ন হয় সেটা হচ্ছে ফেনল উৎপন্ন হয়। আর এটা তো হচ্ছে কোনোভাবেই আমাদের কি এটা হচ্ছে নরমাল একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সো এটা অ্যাসেন বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়, সো আমাদের সেটা দরকার নেই। হ্যাঁ, বুঝাইতে পারছি? তাহলে সেন্ট মেয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদ কি সেটা হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন উৎপন্ন হওয়া। হ্যাঁ, আচ্ছা চলো পরেরটাতে দেখি। বলছে কোনটার ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, কি ইলেকট্রন আসক্তির মান কি সর্বনিম্ন হচ্ছে বলছে যে এটা। দেখো ইলেকট্রন আসক্তি মানে কি, ধরো এই যে একটা ক্লোরিন একটা পরমাণু সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি ক্লোরাইড মাইনাস হইছে, এইখানে যে শক্তিটা লাগে সেই শক্তিটাকে আমাদের কি বলা হয় ইলেকট্রন আসক্তি বলা হয়। তাহলে ক্লোরিনকে একটা ইলেকট্রন প্রবেশ করে তার মধ্যে ক্লোরাইড মাইনাসে পরিণত করতে যে শক্তিটা নির্গত হয়, এক্সট্রা একটা শক্তি নির্গত হয়, সেই শক্তিটাকে আমাদের কি বলা হয় ইলেকট্রন আসক্তি বলা হয়। কি বলা হইতেছে ইলেকট্রন আসক্তি বলা হইতেছে। তার মানে তুমি দেখো যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের ক্ষেত্রে আসক্তিটা বেশি থাকবে না, তাদের ক্ষেত্রে আসক্তিটা বেশি থাকবে। যারা ইলেকট্রন তোমার কি করে ত্যাগ করে তাদের ক্ষেত্রে কি হয় আয়নীকরণ শক্তি হয়, তাদের ক্ষেত্রে কি ইলেকট্রন শক্তি বেশি থাকবে, বেশি থাকবে না। তাহলে এখন দেখো তুমি এই যে ফ্লোরিন পরে হচ্ছে সিলিকন পরে হচ্ছে আমাদের কি এই যে অক্সিজেন, এগুলো সবগুলাই কি এই তিনটা অধাতু, এই তিনটাই কি অধাতু। কারণ আমরা জানি কি ধাতু হচ্ছে কত, ধাতু হচ্ছে কত গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত হচ্ছে ধাতু, 14 থেকে 17 পর্যন্ত অধাতু, 14 থেকে 17 পর্যন্ত কি হয় অধাতু হয়। আর আমরা জানি ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে অধাতুগুলো কি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যারা এরা সবাই যেহেতু ধাতু তিনজন, তার মানে এরা সবাই ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে তার মানে তাদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান থাকবে। কিন্তু তুমি এই যে ক্যালসিয়াম যেটা আছে সে কি ধাতু, সে কি আমাদের ধাতু, সে কি করে ক্যালসিয়ামটা কি করে, তাহলে ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কি ক্যালসিয়াম 2+ হয়। হ্যাঁ, ক্যালসিয়াম 2+ হয়। তাহলে দেখো সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে তার ক্ষেত্রে কি ইলেকট্রন আসক্তি গ্রহণ করা একটা আকর্ষণ থাকবে, তার ক্ষেত্রে থাকবে না। এইটাই ক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে সে যেহেতু ধাতু সে ইলেকট্রন ত্যাগ করবে, সে গ্রহণ করবে না, তার জন্য কি হবে তার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কি হবে সবচেয়ে কম হবে। তাহলে এখানে সবচেয়ে কি কম হবে কার ক্ষেত্রে, যে ধাতু আছে সবগুলো অধাতু ওইগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি হবে, যেটা ধাতু আছে সেটার ক্ষেত্রে কি হবে বেশি হবে। তাহলে কি এটা ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে সবচেয়ে তার ইলেকট্রন আসক্তির মানটা কি হবে কম হবে। বুঝাইতে পারছি? আচ্ছা চলো পরেরটা বলছে কোন যৌগটা এলিফেট এবং কি এরোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি টোলুইন হচ্ছে এটার আনসার। কি দেখো এই যে দেখো আমরা যেটা টোলুইনের সংকেতটা হচ্ছে আঁকি, তাহলে দেখো এই যে CH3 কি আছে CH3, তাহলে দেখো এখানে কি এটা হচ্ছে টোলুইনের সংকেত, কার সংকেত টোলুইনের সংকেত। এই ক্ষেত্রে আমরা চিন্তা করি এই যে এই বল একটু কার বলয়, এটা হচ্ছে বেনজিন বলে, এটা কার এটা হচ্ছে এরোমেটিক, এটা কি কার মতো এরোমেটিক। হ্যাঁ, বেনজিন কি যৌগ একটা এরোমেটিক যৌগ, তাহলে এই বেনজিন বলটা কার এরোমেটিকের মতো। বাকি যে CH3 টা আছে এটা কার এলিফেটিকের মতো বা মুক্ত শিকল কি এলিফেটিক, কি এলিফেটিক। হ্যাঁ, তাহলে কি দেখো বেনজিনের মধ্যে কি আছে দুই ধরনের জিনিসই আছে, এলিফেটিক এরোমেটিক দুই ধরনের জিনিসই আছে। তার মানে কি এটা এলিফেটিক এবং এরোমেটিক উভয় ধর্ম কোনটা প্রদর্শন করবে সেটা হচ্ছে টোলুইন যেটা আছে, কি আছে টোলুইন যেটা আছে। হ্যাঁ, তাহলে টোলুইনটা কি করবে আমাদের সেটা হচ্ছে আমাদের এলিফেটিক এবং এরোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। বাকিগুলা বেনজিনের মধ্যে এরোমেটিক ধর্ম আছে, এলিফেটিক ধর্ম তো নাই, তার মানে সে হবে না। ক্লোরোবেনজিন এখানে কি শুধুমাত্র ক্লোরিন তো হচ্ছে আমাদের এলিফেটিক যৌগ না, তার মানে তার ওইখানে বেনজিন বলা এরোমেটিক যৌগ আছে কিন্তু এলিফেটিক যৌগ নাই, তার মানে কি বাকি একটাও হবে না। ঠিক আছে, সো টোলুইনটা আমাদের সঠিক আনসার। হ্যাঁ, আচ্ছা বলছেন কোন যৌগ আমাদের স্ফুটনাঙ্ক সবচাইতে কম হবে। হ্যাঁ, এই সবগুলা কি দেয়া আছে, এগুলা অ্যালকেন দেয়া আছে, কি দেয়া আছে অ্যালকেন দেয়া আছে। হ্যাঁ, তাহলে দেখো অ্যালকেন দেয়া আছে, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে মনে রাখবা তোমার হচ্ছে এই ক্ষেত্রে যত কার্বন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি হইতেছে তাদের ক্ষেত্রে আণবিক ভর বাড়তেছে। কি বাড়তেছে আণবিক ভর বাড়তেছে। যার ক্ষেত্রে আণবিক ভর বৃদ্ধি পাইতেছে তার মানে তার যে ভ্যান ডার ওয়ালস যে বলটা আছে আকর্ষণ বলটা আছে সেটা কি বৃদ্ধি পাইতেছে, ফলে তার বন্ধনটা শক্তিশালী হচ্ছে, তাকে কি ভাঙতে তোমার বেশি শক্তি লাগতেছে। স্ফুটনাঙ্ক মানে কি ফুটাইতে বেশি শক্তি লাগতেছে, অর্থাৎ যার ক্ষেত্রে আণবিক ভরটা কম হবে তার স্ফুটনাঙ্ক কি হবে কম হবে, তাকে ভাঙতে তোমার কম শক্তি লাগবে। তার মানে যার কি অ্যালকেনের ক্ষেত্রে আণবিক ভর বেশি
আণবিক ভর হচ্ছে যার ক্ষেত্রে বেশি হবে তার ক্ষেত্রে কি বন্ধন ভ্যান ডার ওয়ালস যে বন্ধনটা আছে কি বন্ধনটা কি হবে বেশি হবে, বন্ধনটা কি হবে বেশি শক্তিশালী হবে, বন্ধনটা বেশি শক্তিশালী হবে, তার ক্ষেত্রে তার ভাঙতে বেশি শক্তি লাগবে, তার মানে তার স্ফুটনাঙ্ক কি হবে বেশি হবে, তার স্ফুটনাঙ্ক কি হবে, স্ফুটনাঙ্ক হচ্ছে কি হবে বেশি হবে, তার স্ফুটনাঙ্ক কি হবে বেশি হবে। এখন তাহলে কি এখানে কি তুমি চিন্তা করো মিথেন ইথেন বিউটেন হচ্ছে কি পেন্টেন দেয়া আছে, তার মানে মিথেনের ক্ষেত্রে কি মিথেন কি CH4, ইথেনকে তাহলে C2 হচ্ছে কি H6। আচ্ছা এরপরটা কি মিথেন হচ্ছে প্রোপেন, তাহলে C3H হচ্ছে 8, প্রোপেন হচ্ছে কি পরে হচ্ছে বিউটেন, C4 হচ্ছে কি H10, পেন্টেন হচ্ছে কি তো C5 হচ্ছে পরে হচ্ছে H12। এখন তাহলে তুমি দেখো এখানে কি যত কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মানে তার আণবিক ভর বৃদ্ধি পাইতেছে। সো এখানে কি পেন্টেনের আণবিক ভর সবচেয়ে বেশি, তার মানে তার স্ফুটনাঙ্ক কি হবে সবচেয়ে বেশি হবে, তার এখানে ভ্যান ডার ওয়ালস বল সবচেয়ে বন্ধনটা সবচেয়ে শক্তিশালী হবে, তাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, তার মানে তার স্ফুটনাঙ্ক বেশি হবে। এই মিথেনের ক্ষেত্রে কি আছে তোমার কার্বন সংখ্যা সবচেয়ে কম আছে, কার্বন হাইড্রোজেন দুইটাই সবচেয়ে কম আছে, তার মানে তার ওইখানে আমাদের যে ইটা আছে আণবিক ভর যেহেতু কম, তার মানে তার ভ্যান ডার ওয়ালস বন্ধনটাও কি হবে কম শক্তিশালী হবে, তার মানে তাকে ভাঙতে আমার কম শক্তি লাগবে, অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে তার মানে স্ফুটনাঙ্ক কম হবে, কি হবে স্ফুটনাঙ্ক কি হবে স্ফুটনাঙ্ক কম হবে, কি হবে স্ফুটনাঙ্ক কম হবে, বুঝাইতে পারছি স্ফুটনাঙ্ক কি হবে, তাহলে কার ক্ষেত্রে কম হবে মিথেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কম হবে, বুঝছো। আচ্ছা বলছে প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে দেখো এখানে আমরা কাজ করব মোল সংখ্যা রিলেটেড যত সূত্র আছে সেইগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। মোল সংখ্যা সূত্রগুলো জানা রাখবে, n সমান W বাই হচ্ছে m, সবগুলো সূত্র জানা রাখবে, v বাই হচ্ছে 22.4 সমান হচ্ছে v বাই হচ্ছে 24.78 হচ্ছে 9 সমান হচ্ছে SV সমান হচ্ছে PV বাই হচ্ছে RT সমান হচ্ছে n বাই হচ্ছে n। হ্যাঁ তাহলে প্রত্যেকটা সূত্র জানা রাখবে, প্রত্যেকটা সূত্র এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো জানা রাখবে। হ্যাঁ এখন তাহলে দেখো এখানে কি দেয়া আছে 1.8 গ্রাম পানি, তার মানে এখানে আমি কিসের সূত্র ফলাবো মোল সংখ্যার ক্ষেত্রে, যেহেতু পরিমাণ দেয়া আছে তার মানে W বাই m ফলাবো। তাহলে প্রথম পয়েন্টের জন্য W বাই m ইকুয়াল তোমার কাছে চাইছে কি পরমাণুর সংখ্যা, তাহলে পরমাণু সংখ্যার ক্ষেত্রে সূত্র কি n বাই হচ্ছে n, এটা হচ্ছে পরমাণু সংখ্যা, এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে পরের সূত্র কি আমাদের n বাই হচ্ছে n, তাহলে জাস্ট এখন মান বসাইলে आंसर হয়ে যাবে। হ্যাঁ মান বসাইলে আমাদের आंसर হয়ে যাবে। তাহলে W এর মান কত আছে 1.8 পানির ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে কত সেটা হচ্ছে 18। আচ্ছা পরে বলছে কি যে তোমার হচ্ছে n বাই হচ্ছে n, তাহলে n কে এইটাই আমরা বের করব, n এর মানে কি 6.023 ইনটু কত 10 টু দি পাওয়ার 20 হচ্ছে 3। এখন তাহলে দেখো যে আমরা কাটাকাটি করি, এই দেখো 18 কে 1.8 কে আমরা কিভাবে লিখতে পারি, এই যে 1.8 যেটা আছে, আচ্ছা 1.8 কে আমরা কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে 18 ইনটু কি 10 ইনভার্স 1 লিখতে পারি না, 18 ইনটু 10 ইনভার্স 1, তাহলে সেটাই তো 1.8। এখন তাহলে 18 কাটা 18 কি হয়ে গেল 18 হয়ে গেল, n সমান তাহলে থাকতেছে কি আমার 10 ইনভার্স 1 ইনটু 6.023 ইনটু কত 10 টু দি পাওয়ার 23। এখন তাহলে কি 23টা থেকে একটা চলে গেল, কয়টা থাকবে তাহলে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 22 কত থাকবে, তাহলে आंसर কত হবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 22 হবে, কত হবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 হবে। এইগুলো মোল সংখ্যার রিলেটেড ম্যাথগুলা, জাস্ট সূত্রটা জানলে তুমি आंसर একদম ইজিলি করতে পারবে। হ্যাঁ সূত্রটা জানলে आंसर একদম ইজি হতে করতে পারবে। হ্যাঁ আচ্ছা বলছেন নিচের কোনটা ইলেকট্রোফাইল, দেখো আমরা বলছিলাম এর আগের ক্লাসে বলছি ফাইল মানে ভালোবাসা, আর ইলেকট্রোফাইল মানে কি এখন ভালোকে কাকে বাসে, বিপরীত লিঙ্গের মানুষকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, ফাইল মানে ভালোবাসা। এখন ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, ইলেকট্রন চার্জ হচ্ছে কি আমাদের নেগেটিভ। হ্যাঁ তাহলে সে যেহেতু নেগেটিভ চার্জ তার মানে তাকে ভালোবাসবে সে কাকে, পজিটিভ চার্জকে, সে ভালোবাসবে কাকে পজিটিভ চার্জকে, অর্থাৎ তাহলে ইলেকট্রোফাইলগুলো কিসের উদাহরণ হয়, সকল ইলেকট্রোফাইল পজিটিভের মধ্যে পড়ে। তাহলে কি ইলেকট্রোফাইল আবার দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক, তার মানে ধনাত্মক মানে কি সেটা হচ্ছে ইলেকট্রোফাইলের উদাহরণ, ধনাত্মক ইলেকট্রোফাইল, তাহলে কি হবে ব্রোমিন প্লাস, পরে ধর হচ্ছে আমাদের NO2 প্লাস, এইগুলো তাহলে কিসের ধনাত্মক ইলেকট্রোফাইলের উদাহরণ। সাথে আরেকটা আছে সেটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, কি প্রশম হচ্ছে ইলেকট্রোফাইল, প্রশম কারা হবে মনে রাখবো AB3 টাইপের যে যৌগগুলো আছে, একটা কি ধাতু, তাহলে এখানে কে কে আছে ধরো আমার FeCl3, এই যে আয়রন একটা ধাতু, পরে ধর হচ্ছে AlCl3, পরে ধর হচ্ছে BF3, তাহলে দেখো এখানে প্রত্যেকটাই কি এই যে বোরন, পরে হচ্ছে অ্যালুমিনিয়াম, আয়রন সবগুলাই কি আছে ধাতু আছে, অর্থাৎ এরা কিসের উদাহরণ, এরা হচ্ছে আমাদের কি তোমার প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ। এখন আরেক ধরনের আছে সেটা হচ্ছে আমাদের কি নিউক্লিওফাইল, যদি আমরা নিউক্লিওফাইলটা দেখি, হ্যাঁ তাহলে নিউক্লিওফাইল, হ্যাঁ নিউক্লিও হচ্ছে কি ফাইল। হ্যাঁ আচ্ছা ফাইল মানে ভালোবাসা, নিউক্লিয়াস কি কেন্দ্রে থাকে তার চার্জ পজিটিভ, সে কাকে ভালোবাসবে নেগেটিভ চার্জকে ভালোবাসবে, তার মানে সকল নিউক্লিওফাইলগুলো কি হয় ঋণাত্মক হয়। তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইলের উদাহরণ কি হবে, তাহলে হচ্ছে ধরো ক্লোরাইড মাইনাস, পরে হচ্ছে ধরো হচ্ছে আমাদের CH3 মাইনাস, তার মানে এগুলো কিসের উদাহরণ তোমার ঋণাত্মক নিউক্লিওফাইলের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা সাথে আরেকটা হচ্ছে আমাদের প্রশম নিউক্লিওফাইল, প্রশম কারা কারা হবে মনে রাখবা, যে নিউক্লিওফাইল থেকে মনে রাখবা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, কি নিঃসঙ্গ হচ্ছে কি ইলেকট্রন জোড়। হ্যাঁ তাহলে নিউক্লিওফাইল নিঃসঙ্গ, নিউক্লিওফাইল কি অর্থাৎ নিউক্লিওফাইলের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে প্রশমতা আড়াই হবে, যাদের ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন মানে কি মুক্ত জোড়ের ইলেকট্রন থাকবে। ধরো আমি বললাম যে আর হচ্ছে কি OH,
কেন অক্সিজেনের ক্ষেত্রে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। ধরো আমি বললাম যে OH, অক্সিজেনের ক্ষেত্রে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে কত 1 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। অর্থাৎ এরা সবাই কিসের উদাহরণ? এরা প্রশম নিউক্লিওফাইলের উদাহরণ। এরা কিসের? প্রশম নিউক্লিওফাইলের উদাহরণ। ঠিক আছে, ধরো আমি বললাম পানি, এই যে পানি, অক্সিজেনের ক্ষেত্রে 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। অর্থাৎ এরা সবাই প্রশম নিউক্লিওফাইলের উদাহরণ। বুঝাইতে পারছি? তাহলে ইলেকট্রোফাইল, ফাইল মানে ভালোবাসা, ভালোবাসবে কাকে? নেগেটিভ, মানে তার বিপরীতধর্মী জিনিসকে ভালোবাসবে। হ্যাঁ, তাহলে আশা করি ইনশাআল্লাহ ভুল করবে না। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল যেটা আছে, তাহলে এটা কি নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল, এটা কি তাহলে এটা কি ইলেকট্রোফাইল, আর এটা কি নিউক্লিওফাইল। তাহলে বলছি ইলেকট্রোফাইল কোনটা? আনসার কোনটা হবে? সেটা হচ্ছে এলসিএল হবে। বাকি তিনটা কি আছে আমাদের? বাকি তিনটাই হচ্ছে আছে নিউক্লিওফাইলের উদাহরণ আছে। এবং কি টাইপের নিউক্লিওফাইল? সেটা হচ্ছে প্রশম নিউক্লিওফাইলের উদাহরণ। বুঝছি? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরেরটা বলছে কার্বনিল যৌগ কোন ধরনের বিক্রিয়া হচ্ছে প্রদর্শন করে? কার্বনিল যৌগ যেটা আছে, মনে রাখবা কার্বনিল থেকে আসছে নিউক্লিওফিলিক। হ্যাঁ, নিউক্লিও হচ্ছে কি ফিলিক, নিউক্লিও। হ্যাঁ, তাহলে কার্বনিল, এই যে নীলের দুনতার ন থেকে নিউক্লিওফিলিক, নীলের কি নিউক্লিওফিলিক কি ঘটে? সংযোজন ঘটে। কি ঘটে? নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। কি ঘটে? নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। কি ঘটে? নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। ইলেকট্রোফিলিক সংযোজন ঘটে কার ক্ষেত্রে? দ্বিবন্ধন আর হচ্ছে ত্রিবন্ধনের ক্ষেত্রে। কি কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের কি? ধরো ওজন সংযোজন, পানি সংযোজন, এগুলো তাহলে কিসের ক্ষেত্রে ঘটে? ইলেকট্রোফিলিক সংযোজনের উদাহরণ এরা। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কারা? সেটা হচ্ছে SN। হ্যাঁ, SN যে বিক্রিয়াগুলো আছে, SN1 আর হচ্ছে SN2, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন। অর্থাৎ SN বিক্রিয়াগুলো কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের উদাহরণ। তাহলে ইলেকট্রোফিলিক কারা? ওই যে বেনজিনের যেই ঘোলা ঘটে, ধরো বেনজিন হচ্ছে কি হেলোজিনেশন, নাইট্রেশন, পর হচ্ছে সালফোনেশন, এগুলো তাহলে কিসের উদাহরণ? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের উদাহরণ। আশা করি তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার করতে পারছি। যে কার্বনিল মূলক মানে কি? যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনিল মূলকটা আছে তার ক্ষেত্রে কি ঘটে? নিউক্লিওফিলিক সংযোজন, কার্বনিল নিউক্লিওফিলিক, নীল নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। হ্যাঁ, তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন কার ক্ষেত্রে ঘটে? দ্বিবন্ধন ত্রিবন্ধনের ক্ষেত্রে। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কার ক্ষেত্রে ঘটে? বেনজিনের কি নাইট্রেশন, সালফোনেশন, হেলোজিনেশন, এগুলোর ক্ষেত্রে ঘটে। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কি? SN1 SN2 এর ক্ষেত্রে ঘটে। বুঝাইতে পারছি? আচ্ছা, চলো পরের কোশ্চেন দেখি। তাহলে আজকের ক্লাস সমাপ্ত হয়ে গেছে। আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। যাদের ক্ষেত্রে ক্লাসটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর যারা ভর্তি হইতে চাও জাভেদ ইউনিটের জন্য ভর্তি হয়ে যাও, ইনশাআল্লাহ তোমার সুন্দর একটা কোর্স হবে আমাদের সাথে, এবং জার্নিটা খুবই সুন্দর একটা স্মুথ একটা জার্নি হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।